টু মাই চ্যানেল দ্য ভার্চুয়াল ক্লাসরুম। তো আমি এতদিন অবধি মেনলি সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারদের জন্যই ভিডিওগুলো পোস্ট করেছি। তো ভিডিওগুলো পোস্ট করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমার একদম বেসিক থেকে শুরু করা উচিত ছিল এবং উচিত আছে। বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে রয়েছে, সেটা যে কোনো ডিপার্টমেন্টেরই হোক না কেন, যে কোনো ট্রেডেরই হোক না কেন, তাদের ক্ষেত্রে ইলেকট্রিক্যালের এই ব্যাপারটা একটু বুঝে নেওয়াটা খুবই দরকার। কারণ আমরা অলরেডি প্রত্যেকেই একটা লকডাউন পিরিয়ডের মধ্যে দিয়ে চলেছি, যে করোনার এফেক্টের জন্য আমরা প্রত্যেকেই বাড়িতে বসে রয়েছি। যদিও আমাদের ডিক্লেয়ার হয়ে গেছে যে এবারে সেরকমভাবে কোনো এক্সাম হবে না, কিন্তু যারা ফার্স্ট ইয়ার তারা হঠাৎ করে সেকেন্ড ইয়ারে উঠে যাবে এবং উঠে গিয়ে তোমাদেরকে ইলেকট্রিক্যালের যে পেপারগুলো পড়তে হবে, বিশেষ করে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কথা বলছি, নন ডিপার্টমেন্টের ক্ষেত্রে ইলেকট্রনিক্সদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এই ইলেকট্রিক্যালদের ক্ষেত্রে যেহেতু এই ব্যাপারগুলো আরও বেশি একটুখানি পড়তে হয়, তার জন্য আমাকে বেশ অসুবিধে ফেস করতে হবে। তো সেটার জন্য আমি যেটা ঠিক করলাম যে আমি ফার্স্ট ইয়ারদের জন্য মানে ইটি, মানে যেটা আমার পলিটেকনিকে বলা হয় ইলেকট্রিক্যাল টেকনোলজি, এবং যেটা বিটেক বা অন্যান্য ক্ষেত্রে বলা হয় বেসিক ইলেকট্রিক্যাল, তার উপরেও কিছু ভিডিও বানাবো। তো আজকে আমার সেই মানে ইটির ক্ষেত্রে ফার্স্ট ভিডিও। তো যারা এখনও আমার চ্যানেলে মানে নতুন এসেছো, তাদের জন্য প্রত্যেককেই অনুরোধ যে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটনটা রয়েছে অবশ্যই বাজিয়ে দেবে। তাহলে কি হবে, যদি আমি নতুন ভিডিও যখন আপলোড করব তখন তোমরা ভিডিওগুলো অনায়াসে দেখতে পাবে। আর হ্যাঁ, আজকে ইটির যে ফার্স্ট জিনিসটা আমি পড়াতে চলেছি সেটা হচ্ছে ডিসি সম্বন্ধে। মানে মেনলি আমরা যে কারেন্ট ইলেকট্রিসিটি বা ভোল্টেজ, ইএমএফ এইগুলো সম্বন্ধে একটা আইডিয়া তৈরি করব, এবং এখান থেকে আস্তে আস্তে ডিসি সম্বন্ধে আমরা কিছু জানবো। ভোল্টেজ কি, কারেন্ট কি, ইএমএফ কি, এইগুলো সম্বন্ধে আলোচনা করবো, মানে একদম বেসিক জিনিসগুলো। আর আরেকটা ব্যাপার, যে আমার ভিডিওগুলো দেখবে, যদি তুমি পরে আসো তাহলে কি করবে, মানে প্রিভিয়াস ভিডিও যদি তোমাকে দেখতে হয় তাহলে কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে তোমরা চ্যানেলের প্লে লিস্টের মধ্যে যাবে, ওখানে ফোল্ডার করে দেওয়া থাকবে, এই ফোল্ডারের মধ্যে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। যত বেশি তুমি শেয়ার করবে তত বেশি আমার ভিডিও বানাতে ভালো লাগবে। বুঝতেই তো পারছো যে বাড়িতে বসে প্রত্যেকে যাতে একটু হেল্প হয় তার জন্য এগুলো করা। হ্যাঁ, অবশ্যই আমার নিজের তোমাদের মধ্যে একটুখানি শেয়ার করার জন্য এগুলো করেছি, আশা করছি তোমাদের উপকার হবে। আর একটা ব্যাপার, নেটের একটুখানি অসুবিধের জন্যই ভিডিওর কোয়ালিটি একটু ডিক্রিজ করছে। যদি দেখা যায় যে তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে, তা তোমরা আমার লাস্টে, এই ভিডিও লাস্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দিয়ে দেবো, সেখানে পিন করবে, একটা গ্রুপ ক্রিয়েট করা আছে এই সেম নামই, দ্য ভার্চুয়াল ক্লাসরুম নামই। সেখানে তুমি গিয়ে এই যে আজকে যা যা পড়াবো তার তুমি পিডিএফটা, আমি নোটসের পিডিএফটা আমি দিয়ে দেবো, সেখান থেকে তুমি ইজিলি কালেক্ট করে নিতে পারবে। তো আর কি, শুরু করা যাক আজকের টপিক, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। ওকে, আচ্ছা, তো শুরু করা যাক আজকের যে টপিকসটা আমি শুরু করতে চলেছি, বেসিক ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল টেকনোলজি। অ্যাকচুয়ালি যারা বিটেক তাদের জন্য এটাকে বলা হয় বেসিক ইলেকট্রিক্যাল, আর যারা মানে ডিপ্লোমা পড়ছো মানে পলিটেকনিক পড়ছো তাদের ক্ষেত্রে এই পেপারটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি। সাধারণভাবে এই বেসিক ইলেকট্রিক্যাল বলো বা ইলেকট্রিক্যাল টেকনোলজি বলো, এটা মোটামুটিভাবে সব স্ট্রিমকেই পড়ানো হয়, কারণ এগুলো একদম বেসিক নলেজের মধ্যেই পড়ে, সেটা ইলেকট্রনিক্সই হোক, মেকানিক্যালি হোক বা কম্পিউটার সায়েন্সই হোক। কাজেই এটা কিন্তু তোমরা ভালো করে মন দিয়ে পড়বে। এবং যারা তোমার হচ্ছে পলিটেকনিকের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যে তোমরা যে পরবর্তীকালে যে ল্যাটারাল এন্ট্রি, মানে তোমার কি বলে বিটেকের জন্য যে তোমরা ল্যাটারাল এন্ট্রির পরীক্ষা দেবে জিলেট, সেখানেও তোমাদের এই ইলেকট্রিক্যাল টেকনোলজি বা ইটি থেকে প্রশ্ন আসে, মানে কোশ্চেন আসে, এবং তার জন্যই তোমাদের এই বেসিকটুকু জেনে রাখা খুবই প্রয়োজন। আর ইলেকট্রিক্যালের ইঞ্জিনিয়ারদের জন্য এটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইওর ডিপার্টমেন্ট। তো কাজেই এটা খুব ভালো করে পড়বে। এবার যেটা ব্যাপার আমি একটা বলে নিই, এখানে একটা জিনিস আমাকে ক্লিয়ার করে দেওয়ার দরকার আছে। জেনারেলি আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের যখন পরীক্ষার সময় কোনো কিছু কোশ্চেন আসে বা যখন কোনো আনসার লিখতে হয়, সেটা কিন্তু আমাদেরকে লিখতে হয় ইংলিশে। কিন্তু পলিটেকনিক স্টুডেন্টদের ক্ষেত্রে একটা সুবিধা দেওয়া হয় যে ফার্স্ট ইয়ারে কিছু কিছু পেপার বাংলায় লেখা যায়। যদিও আমি এই ভিডিওটা মিক্সড মিডিয়ামে করছি, মানে আমি তোমাদের মুখে বলছি বাংলাতে, কিন্তু লেখা বা যাবতীয় ডিরাইভেশন করার সময় আমি ইংলিশে করছি, তবুও
তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি আমি বলে দিই, যারা পলিটেকনিকের স্টুডেন্ট তাদেরকে, যে পরীক্ষার সময় কোশ্চেন পেপার কিন্তু ইংলিশেই আসবে এবং তোমরা অবশ্যই ইংলিশেই আনসার দেবে। তার কারণ যদি তুমি ইংলিশে আনসার না দাও, ভবিষ্যতে যখন তুমি ডিপার্টমেন্টে ঢুকবে সেখানে কিন্তু বাংলায় আনসার দেওয়ার কোনো প্রভিশন থাকবে না, বিশেষ করে ডিপার্টমেন্টাল পেপারগুলোর ক্ষেত্রে। কাজেই ফার্স্ট স্টেপটা এখান থেকে শুরু করা বেটার। আর যারা যারা অন্যান্য ডিপার্টমেন্ট, যারা যারা হচ্ছে বিটেক রয়েছে, তাদের ক্ষেত্রে তো এর কোনো প্রভিশন নেই, সবটাই তোমাদেরকে ইংলিশে করতে হবে। কাজেই ওই ব্যাপারে ভাবারও কোনো তোমাদের প্রয়োজন নেই। তো শুরু করা যাক বেসিক ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল টেকনোলজি। তো আমরা যেখান দিয়ে ফার্স্ট শুরু করব সেটা হচ্ছে একদম বেসিকটা, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে একদম মানে ইলেকট্রিসিটি ব্যাপারটা কি, কারেন্ট কি, এই ব্যাপারগুলো সম্বন্ধে আমরা প্রথম একটা ইন্ট্রোডাকশন দেব। ইন্ট্রোডাকশন। ওকে, তো এবার প্রথমে আমি একটা জিনিস বলে নিই। আমরা প্রত্যেকেই জানি যে একটা অ্যাটম যখন থাকে, সেই অ্যাটমের ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রনস থাকে, প্রোটনস থাকে, নিউট্রনস থাকে। আমার মেনলি কি হয় যে আমার একটা নিউক্লিয়াস থাকে, এগুলো আমরা সবাই জানি, আমি জাস্ট একটা ব্রাশ আপ করে দেওয়ার চেষ্টা করছি। এই নিউক্লিয়াসের মধ্যে দু রকমের পার্টিকেলস থাকে, একটা হচ্ছে পার্টিকেলস বা দু রকমের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ইলেকট্রনস আর একটা হচ্ছে প্রোটনস আর একটা হচ্ছে নিউট্রনস। প্রোটনসের হচ্ছে চার্জ হচ্ছে পজিটিভ, আর নিউট্রনের ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো চার্জ থাকে না, এটা অ্যাকচুয়ালি নিউট্রাল হয়, নিউট্রন কোনো চার্জ ক্যারি করে না। আর ইলেকট্রনসগুলো কি হয়, বাইরের বিভিন্ন সেলে এগুলো রোটেট করতে থাকে, মানে ঘুরতে থাকে। ধরে নেওয়া যাক এখানে আমি একটা অ্যাটম ড্র করেছি। এবার এই যে বাইরের যে সেলগুলোতে এটা ঘুরছে, এটার ক্ষেত্রে কি হয় যে এই আয়নগুলো বা এই ইলেকট্রনগুলো যখন রোটেট করছে, তার সঙ্গে এই নিউক্লিয়াসের, এই ভেতরে যে নিউক্লিয়াসটা আমি ড্র করলাম, এই নিউক্লিয়াসের একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। ডিউ টু দিস অ্যাট্রাকশন ফোর্স জেনারেলি এই ইলেকট্রনসগুলো অ্যাটম থেকে বেরিয়ে আসতে পারে না। কিন্তু যত বেশি এই আমার বাইরের আউটার সেলের এই আউটার সেলটা যত বড় হতে থাকবে বা নিউক্লিয়াস থেকে এর দূরত্ব যত বেশি বাড়তে থাকবে, আস্তে আস্তে কি হবে না, এটার সঙ্গে যে অ্যাট্রাকশন ফোর্সটা ছিল সেই অ্যাট্রাকশন ফোর্সটা কিন্তু কমতে থাকবে। এই অ্যাট্রাকশন ফোর্সটা কমলে কি হবে, এই যে বাইরের আউটার সেলের ইলেকট্রনসগুলো খুব ইজিলি বা খুব সহজেই মুভ করে যেতে পারবে, মানে অ্যাটম ছেড়ে বেরিয়ে আসতে পারবে। তো অ্যাটম ছেড়ে যদি বেরিয়ে চলে আসে, দ্যাট ভেরি মোমেন্ট এই বাইরের আউটার সেলের ইলেকট্রনসগুলোকে আমরা বলবো ফ্রি ইলেকট্রন অর মোবাইল ইলেকট্রন। কি বলবো, আউটার সেলের ইলেকট্রনগুলোকে আমরা বলবো ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন ফ্রি ইলেকট্রন और मोबाइल इलेक्ट्रॉन, ফ্রি ইলেকট্রন আর মোবাইল ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রন বা মোবাইল ইলেকট্রন মানে কি হবে, যদি আমরা ধরো ধরো কেন বেরিয়ে আসে, আমরা একটা ছোট্টখাটো উদাহরণ দিয়ে বলতেই পারি, মানে খুবই মজার উদাহরণ, যদিও এটা সায়েন্সের রিলেটেড নয়, তবে আশা করি তোমাদের ব্যাপারটা বোঝাতে আরো সুবিধা হবে। ধরে নাও যে একটা ফ্যামিলির নিউক্লিয়াসের মধ্যে তার বাবা মা বসে রয়েছে, মা আর বাবা, মানে আমরা যেটাকে নিউট্রন এবং হচ্ছে আমরা প্রোটন বলছি, এটা হচ্ছে তার বাবা মা বসে রয়েছে, আর আউটার সেলগুলো তাদের ছেলেপুলেগুলো ঘুরে বেড়াচ্ছে। এখন যদি এই ছেলেপুলের সংখ্যা, মানে যদি ফ্যামিলি খুব ছোট হয়, যদি ধরো দুটো ফ্যামিলি, দুজন ছেলে আর বাবা মা, তাহলে কি হবে, বাবা মা আলটিমেট বাবা মার সাথে ছেলে মেয়ের একটা বন্ডিং, খুব স্ট্রং বন্ডিং কাজ করবে, খুব মানে অ্যাট্রাকশন ফোর্সটা, মানে নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশন ফোর্সটা খুব স্ট্রং হবে। কিন্তু যদি দেখা যায় মহাভারতের আমার কি বলে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর ক্ষেত্রে, তাদের যে 101টা ছেলে মেয়ে ছিল, তাদের সঙ্গে অ্যাট্রাকশন ফোর্স কেমন কাজ করেছিল গান্ধারী বা ধৃতরাষ্ট্রে,
আমরা প্রত্যেকেই জানি যে মানে দুর্যোধন, দুঃশাসন, দুঃশলা, বিকর্ণ এইরকম কয়েকজনের নাম বাদে আমরা কজনের নাম মানে 101 জনের নাম কজন বলতে পারবো? 101 জনের নাম মহাভারতে রয়েছে, কিন্তু আমরা কজন জানি? তার মানে কি, আমি যেটা বোঝাতে চাইছি যে এই যে অ্যাট্রাকশন ফোর্স, এটা কিন্তু নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের রয়েছে, কিন্তু সেটা অনেক কম রয়েছে। তাহলে কি হবে, বাইরে থেকে যদি আমি খুব ইজিলি যদি এটাকে এনার্জাইজ করি, বা বাইরে থেকে যদি আমি কোনোরকমভাবে এটাকে এনার্জাইজ করতে পারি, খুব ইজিলি এই ইলেকট্রনসগুলো অ্যাটম ছেড়ে বেরিয়ে আসতে পারবে। মানে কি, বাইরে থেকে ওই ছেলেগুলোকে যদি একটু প্রভোগ করা হয়, তাহলে কি হবে, সেই ছেলেগুলো খুব ইজিলি পরিবার ছেড়ে, ফ্যামিলি ছেড়ে বেরিয়ে আসবে। তাহলে এই যে ফ্যামিলি ছেড়ে বা পরিবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই যে জিনিসটাকে মানে এই যে ইলেকট্রনসগুলো বেরিয়ে যাচ্ছে, এইগুলোকে আমরা নাম দিয়েছি ফ্রি ইলেকট্রনস অর মোবাইল ইলেকট্রনস। এখন যদি ফ্রি ইলেকট্রনস বা মোবাইল ইলেকট্রনস বা এই ইলেকট্রনসগুলো যদি বেরিয়ে চলে আসে, তাহলে কি হবে? তাহলে এই মানে কি বলে অ্যাটমের মধ্যে একটা মানে ডিসব্যালেন্স তৈরি হবে, একটা ব্যালেন্সের অভাব ঘটবে। কারণ কি, আমরা প্রত্যেকেই জানি যে নিউক্লিয়াসের মধ্যে যে পরিমাণে মানে নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে, মানে যতটা পজিটিভ চার্জ থাকে, বাইরে আউটার সেলগুলোতে ইলেকট্রনসের পরিমাণ মানে ইলেকট্রনসের পরিমাণ ঠিক ততটাই হয়। মানে কারণ কি, যে পজিটিভ এবং ভেতরের মানে এই মানে নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ এবং বাইরের আউটার সেলের নেগেটিভটা একে অপরকে ব্যালেন্স করে দেয়, এবং তার জন্যই একটা অ্যাটম নিউট্রাল থাকে, মানে নিস্তড়িত থাকে। এখন সমস্যাটা হচ্ছে, যখন এই ইলেকট্রনসটা বেরিয়ে চলে আসলো, অ্যাটম থেকে বেরিয়ে চলে আসলো, দ্যাট ভেরি মোমেন্ট যে প্রবলেমটা ক্রিয়েট হলো, অ্যাটমের মধ্যে কিন্তু ইলেকট্রনের সংখ্যা কমে গেছে। কিন্তু কি হয়েছে না, প্রোটনের মধ্যে মানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের পরিমাণটা কিন্তু সেম রয়ে গেছে। তাহলে কি হলো, অ্যাটমটা কিন্তু পজিটিভলি চার্জড হয়ে গেল। তখন এটাকে আমরা বলবো পজিটিভ আয়ন। কি বলবো না, পজিটিভ আয়ন। পজিটিভ আয়ন। মানে যখন ইলেকট্রনসটা বাইরে বেরিয়ে গেছে, ইলেকট্রনসের ঘাটতি হয়েছে, ডেফিসিয়েন্সি হয়েছে, কিন্তু প্রোটনের সংখ্যা কনস্ট্যান্ট রয়ে গেছে, তাহলে কি হচ্ছে, পজিটিভ চার্জটা কিন্তু বেড়ে গেল তুলনামূলকভাবে। তাই এটাকে বলা আছে পজিটিভ আয়ন। ঠিক আছে, এরপরে উল্টো ঘটনাও ঘটতে পারে। এবার এই যে ইলেকট্রনসগুলো বেরিয়ে গেল একটা অ্যাটম ছেড়ে, এই ইলেকট্রনটা যাবে কোথায়? এই ইলেকট্রনটা ঠিক তার পাশের অ্যাটমের মধ্যে মুভ করবে, মানে পাশের অ্যাটমের মধ্যে কি ঢুকে পড়বে। তো ধরে নেওয়া যাক, ধরো এরকম আমার উপরের ছবিটাকে আমি নিচে আবার ড্র করছি। তো পাশের অ্যাটমের মধ্যে ধরো এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এই হচ্ছে পজিটিভ প্রোটন, এবং বাইরের সেলগুলোতে আমি এখানে টোটাল 6টা ইলেকট্রন দেখিয়েছিলাম, প্রথমটাতে 2টো সেলে, তারপরের সেলে 4টে। হ্যাঁ, এবার এই যে ইলেকট্রনসটা এখান থেকে এসে ঢুকলো, পাশের অ্যাটম থেকে এসে ঢুকলো, তো এই ইলেকট্রনসটা এখানে ঢুকে গেল। তাহলে এতক্ষণ অবধি এই ভেতরের প্রোটনের মধ্যে 6টা প্রোটন ছিল, আর বাইরে ইলেকট্রন ছিল 6খানা। কিন্তু এখন কি হয়ে গেল, বাইরে 7টা হয়ে গেল, 1 2 1 2 3 4 5 6 and 7। তো 7টা টোটাল ইলেকট্রন হয়ে গেল। তার মানে কি হলো, এর মধ্যে ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে গেল। এটার মধ্যে হয়েছিল যখন বেরিয়ে গেল তখন ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হলো, আর এর মধ্যে ইলেকট্রনের সংখ্যাটা পরিমাণটা কিন্তু বেড়ে গেল। তাহলে এই টাইপের যে বেড়ে গেলে আমার এই টাইপের ক্ষেত্রে মানে অ্যাটমটা তখন হচ্ছে চার্জ হয়ে গেল। কি চার্জ হলো না, ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, মানে অ্যাডেড হয়ে গেল যেহেতু ইলেকট্রনসগুলো, তার মানে এটা হচ্ছে নেগেটিভলি চার্জ হয়ে গেল। তাই এটাকে আমরা বলবো নেগেটিভলি যে চার্জ হয়ে গেল, তাই এটাকে আমরা বলবো নেগেটিভ আয়ন। নেগেটিভ আয়ন, এটা ছিল পজিটিভ আয়ন আর এটা হলো নেগেটিভ আয়ন। এখন এই যে পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়ন হলো,
তাহলে এর জন্য কি হল, এর জন্য অ্যাটমটা কিন্তু চার্জড হয়ে গেল, চার্জ মানে এর মধ্যে চার্জ দেখা গেল। নেক্সট আমার যে জিনিসটা আসছে সেটা হচ্ছে মানে এই যে চার্জ ব্যাপারটা তৈরি হলো, এটার জন্য কি প্রবলেমটা আমার ক্রিয়েট হবে, এর জন্য কি প্রবলেমই বা ক্রিয়েট হবে, এর জন্য আমার মানে কি সুবিধাটাই বা হবে। আচ্ছা, সেটাতে যাওয়ার আগে একটা জিনিস বলে দেওয়া, সেটা হচ্ছে এই যে চার্জ আমরা বললাম, এই চার্জের একটা ইউনিট রয়েছে, চার্জের ইউনিট হচ্ছে কুলাম, ইউনিট অফ চার্জ। এটা হচ্ছে কুলাম, বানানটা একটু খেয়াল রেখো। এটাকে সাধারণভাবে আমরা ডিনোট করি ক্যাপিটাল সি দিয়ে, আর চার্জকে আমরা সাধারণভাবে এই চার্জ জিনিসটাকে আমরা সিম্বলাইজ করি ক্যাপিটাল কিউ দিয়ে। তার মানে কিউটা হচ্ছে চার্জ আর তার ইউনিট হচ্ছে কুলাম বা সি। এরপর নেক্সট এসো পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স পোটেনশিয়াল ডিফারেন্স ব্যাপারটা কি? পোটেনশিয়াল ডিফারেন্স ব্যাপারটা আমি আগে ডেফিনেশনটা লিখে দিচ্ছি, তারপরে আমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স the potential difference এটাকে শর্ট ফর্মে আমরা পি ডট ডিও বলি, বিটুইন, এটাকে শর্টভাবে বিটুইন লেখা যায়, তবে আমরা এক্সামের সময় চেষ্টা করবে পুরোটাই লেখার। বিটুইন টু পয়েন্টস দুটো পয়েন্টের মাঝখানে, ধরো এরকম একটা পয়েন্ট রয়েছে, এরকম একটা কন্ডাক্টর, তার এরকম একটা পয়েন্ট, মানে এখানে ধরো এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট, এই দুটোর মাঝখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ দ্য এনার্জি required to move 1 coulomb of charge from one point to another. ওকে, তার মানে যেটা বলা হলো, কি বললাম, যে এই দুটো যদি পয়েন্ট ধরে নেওয়া হয়, এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট, এখানে ধরো যদি 1 কুলম চার্জ আমার থাকে, এই 1 কুলম চার্জকে আমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে গেলে যে পরিমাণ এনার্জি আমার লাগবে, যে পরিমাণ এনার্জি আমার প্রয়োজন হবে, ঠিক সেম পরিমাণ এনার্জিকেই আমরা বলবো পোটেনশিয়াল ডিফারেন্স। কি বলবো না? পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সে যদি আমাকে মানে ডেফিনেশনের সঙ্গে যদি আমাকে মানে ম্যাথামেটিক্যালি যদি একটা ইকুয়েশনস লিখতে বলা হয়, তাহলে আমরা কি লিখবো? ধরে নেওয়া যাক পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা জেনারেলি ভি দিয়ে ডিনোট করি, বা পিডি তো বলেইছি, তুমি এটাকে পিডিও বলতে পারো, কোনো অসুবিধা নেই। পিডি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, কিউ যদি টোটাল চার্জটা হয়, আর ডাব্লিউ হচ্ছে আমার এখানে এনার্জি, এনার্জি বলতে এখানে ওয়ার্ক ডানটাকে আমরা এনার্জি বলছি, বা ডাব্লিউ ওয়াট হিসাবে এনার্জি লিখছি। এটার ইউনিট জুল পার কুলম। এই জুল পার কুলম এটাকেই আবার আমরা বলবো ভোল্ট, মানে 1
জুল পার কুলম বা 1 ভোল্ট ইকুয়ালস টু 1 জুল পার কুলম। ওকে, তাহলে 1 জুল পার কুলম, 1 ভোল্ট ইকুয়ালস টু। এবার এখানে যেগুলো আমি ধরেছি সেটা আমি বলে নিই। সেটা হচ্ছে ভি, এইটাকে বা এই যে ভিটা ধরেছিলাম, এই ভিটাকে বা এটাকে আমরা বলবো, বা পিডিটাকে আমরা বলছি পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, নেক্সট হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে এনার্জি রিকোয়ার্ড টু ট্রান্সফার the charge and লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কিউ। কিউ তো আমরা জানি প্রত্যেকেই, সেটা হচ্ছে চার্জ ট্রান্সফার্ড between points. ওকে, চার্জ ট্রান্সফার বিটুইন পয়েন্টস। তাহলে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনিশনস পেয়ে গেলাম, তার মানে ম্যাথমেটিক্যাল একটা ডিডাকশন আমরা পেয়ে গেছি। আমরা সেটাকে একটা ব্লক করে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে, বা আমি সেটাকে একটা ব্লক করে দিলাম। এই ঠিক আছে। এরপরে আমরা নেক্সট হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, তো এই ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্সের ডেফিনেশনসটা আমরা নেক্সট আগে লিখে নিই, তারপর আমি ব্যাপারটা বোঝাচ্ছি। দ্য ইএমএফ, দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স, দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে আমরা ইএমএফ বলছি শর্ট ফর্মে, অফ এ সোর্স অফ ভোল্টেজ, মানে সোর্স অফ ভোল্টেজ, যেটা মানে ভোল্টেজ সোর্স হয়, কারেন্ট সোর্স হয়, আমরা এখানে সোর্স অফ ভোল্টেজ বা ভোল্টেজ সোর্স নিচ্ছি, ইজ দ্য এনার্জি imparted by the source to each coulomb of charge passing through it. এখানে একটা জিনিস ক্লিয়ার করে বলে দেওয়ার দরকার আছে ফার্স্টেই, সেটা হচ্ছে এই আমরা নাম দিলাম ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ইলেকট্রোমোটিভ ফোর্স এইটা টার্মসটা কিন্তু কোনো রকমভাবেই একটা ফোর্সকে বোঝাচ্ছে না। এটা কি বোঝাচ্ছে যে আমি আগে বলছি, আমি আগে এটা বলে নিই। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে এনার্জি এক্সপ্যান্ডেড অন ইচ চার্জ, মানে প্রত্যেকটা চার্জের উপর যে পরিমাণে এনার্জি লাগছে। কিসের এনার্জি লাগছে? এই যে এনার্জি ইম্পার্ট করছে, মানে সোর্স, মানে কি বলবো, মানে প্রত্যেকটা সোর্সকে যে 1 কুলম যে চার্জ পাসিং করতে যে পরিমাণে আমার এনার্জি লাগছে, সেটাকে ইম্পার্ট করছে, যে পরিমাণে এনার্জি ইম্পার্টেড হচ্ছে, সেটাকে আমরা বলছি ইলেকট্রোমোটিভ ফোর্স। একটা সোর্সের মধ্যে, ভোল্টেজ সোর্সের মধ্যে যে পরিমাণে এনার্জি ইম্পার্ট হচ্ছে, মানে ওই সোর্সটা থেকে যে পরিমাণে এনার্জি ইম্পার্ট হচ্ছে 1 কুলম চার্জকে ওর মধ্যে দিয়ে পাস করানোর জন্য,
1 কুলম চার্জকে ওর মধ্যে দিয়ে পাস করানোর জন্য যে পরিমাণে এনার্জি ইম্পার্ট হচ্ছে সেটাকে আমরা বলছি ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, তো এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তোমার হচ্ছে ইএমএফ, এটার তাহলে ইউনিট কি হবে? এর ইউনিটটা আমরা বলতে পারি জুল পার কুলম বা ভোল্ট। তাহলে আগে লিখি ই বা ইএমএফ কে আমরা ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করতে পারি, স্মল ই দিয়ে ডিনোট করতে পারি। ই ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, ই ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। ওকে, তো এর ক্ষেত্রেও ইউনিট হচ্ছে জুল পার কুলম। আর আমরা জানি জুল পার কুলম মানে 1 জুল পার কুলম কি আমরা 1 ভোল্ট বলছি। ঠিক আছে, তাহলে এখানে ই ইজিক্যালস টু ওয়্যার ই ইকুয়ালস টু ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দ্য সোর্স। কার ইএমএফ? না সোর্সের ইএমএফ। আচ্ছা, নেক্সট ডাব্লিউ। ডাব্লিউটা তো আমরা একটু আগেই বলেছিলাম, কিন্তু এখানে একটু পার্থক্য আসছে। আগের বারের ক্ষেত্রে হয়েছিল এনার্জি রিকোয়ার্ড, আর এখানে হচ্ছে এনার্জি ইম্পার্টেড বাই দ্য সোর্স। এনার্জি ইম্পার্টেড বাই দ্য ভোল্টেজ। আমি একটু আগেই বলেছি সোর্স দু রকমের হয়, ভোল্টেজ সোর্স অ্যান্ড কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স এর ইউনিট হচ্ছে জুল। অ্যান্ড কিউ, কিউ হচ্ছে চার্জ ট্রান্সফার্ড, চার্জ ট্রান্সফার through the মানে সোর্সের মধ্যে দিয়ে চার্জটা যে পরিমাণে ট্রান্সফার হচ্ছে, এর ইউনিট হচ্ছে কুলম। ঠিক আছে, তাহলে এর ইউনিট আমরা জুল পার কুলম বলতে পারি অর ভোল্ট বলতে পারি। এর ইউনিট আমরা বললাম জুল আর এর ইউনিট বললাম আমরা কুলম। ঠিক আছে, নেক্সট আমরা দেখব ভোল্টেজ। ভোল্টেজ ঠিক আছে, ভোল্টেজ। তাহলে ভোল্টেজ জিনিসটা কি? ভোল্টেজ জিনিসটা হচ্ছে এনার্জি is required for the movement of charge from one point to another। একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে নিতে গেলে আমার কাছে চার্জ লাগবে। এবার এই যে চার্জটা লাগছে, এই চার্জের পরিমাণটার উপর ডিপেন্ড করে আমরা ভোল্টেজটাতে আসব। তাহলে ধরো এরকম একটা পয়েন্ট রয়েছে, এইখানে এ পয়েন্ট, এখানে হচ্ছে বি পয়েন্ট। এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আমি যখনই চার্জ ট্রান্সফার করবো সেখানে একটা এনার্জি লাগবে, এনার্জি রিকোয়ার্ড হবে। এবার ভোল্টেজ কাকে বলে? ভোল্টেজ এটাকে আমরা ক্যাপিটাল ভি বা স্মল ভি দিয়ে ডিনোট করি। স্মল ভি সাধারণত ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজকে বোঝায়, কোনো একটা মুহূর্তের ভোল্টেজকে বোঝায়, আর ক্যাপিটাল ভি জেনারেলি মানে ম্যাক্সিমাম ভোল্টেজকে বোঝায়। ঠিক আছে, এখানে আমরা ডিসির ক্ষেত্রে এরকম ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ বা মানে ম্যাক্সিমাম ভোল্টেজ বলে কিছু নেই, একদম ভি দিয়েই আমরা বলতে পারি। তো ভোল্টেজ ভি বিটুইন, আমি এই এসি ডিসি ব্যাপারগুলো পরের ভিডিওতে আসবো, এই ভিডিওতে আমার মনে হচ্ছে না যে আমি অতটা অবধি কভার করতে পারবো। voltage between 2 points may be defined in terms of energy
that would be required if a charge were transferred from one point to another. ওকে, কি বলা হলো বলা হলো যে যে ভোল্টেজ বিটুইন টু পয়েন্ট, মানে ধরো এই দুটো পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ, এই টু পয়েন্টসের মধ্যে ভোল্টেজ, এটাকে সাধারণত আমরা মানে এনার্জি দিয়ে ডিফাইন করি। ইট উড বি রিকোয়ার্ড ইফ দ্য চার্জ উইথ, মানে যে পরিমাণে আমার কি বলবো এনার্জি লাগবে এই একটা চার্জকে এই পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের মধ্যে ট্রান্সফার করতে, মানে একটা পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্টের মধ্যে ট্রান্সফার করতে যে পরিমাণে এনার্জি রিকোয়ার্ড হয় সেটাকে আমরা বলবো ভোল্টেজ। তো ধরে নাও যে এ এবং এই বি পয়েন্টের মধ্যে ভোল্টেজের পরিমাণ আমি ধরে নাও ভি দিয়ে, মানে ক্যাপিটাল ভি দিয়ে বলছি, ক্যাপিটাল ভি ইকুয়ালস টু আমরা বলতে পারি যে ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে, এখানে ভি হচ্ছে ভোল্টেজ, ডাব্লিউ হচ্ছে তোমার এনার্জি রিকোয়ার্ড। ওকে, তাহলে আমরা লিখে নিচ্ছি ভি ইকুয়ালস টু ভোল্টেজ বিটুইন এ অ্যান্ড বি, ডাব্লিউ হচ্ছে এনার্জি রিকোয়ার্ড, এর ইউনিট হচ্ছে জুল, আর কিউ হচ্ছে যে পরিমাণে চার্জকে আমাকে পজিটিভ চার্জই ধরে নিলাম এখানে, টু মুভ পজিটিভ চার্জ এর ইউনিট হচ্ছে কুলম সি। তাহলে এর ইউনিট দাঁড়ালো জুল পার কুলম অথবা ভোল্টেজের ইউনিট কিন্তু ভোল্ট। ওকে, এবার একটা জিনিস, মজার জিনিস দেখো, আমরা যে তিনটে জিনিস আমরা দেখলাম সেটা হচ্ছে কি দেখতে পেলাম, প্রথম থেকে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এক নম্বর দেখলাম যে হচ্ছে তোমার পোটেনশিয়াল ডিফারেন্সের ক্ষেত্রে আমরা পেলাম যে ভি বা পিডি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, জুল পার কুলম, ইউনিট হচ্ছে ভোল্ট, সেম ইউনিট ভোল্ট। আচ্ছা, নেক্সট আমরা পেলাম যে হচ্ছে ই মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, ই ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, এটাও জুল পার কুলম ভোল্ট। আর এখানে পেলাম ভোল্টেজ, এটাও ভি বাই কিউ, আমি বক্সটা করে দিচ্ছি, ভি বাই কিউ, ইউনিট হচ্ছে জুল পার কুলম বা ভোল্ট। তার মানে কি তিনটে জিনিস পেলাম আমি, তিনটে জিনিস, মানে এক নম্বর হচ্ছে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স, দু নম্বর পেলাম ইএমএফ, এবং তিন নম্বর পেলাম ভোল্ট। এই তিনটে জিনিসের সেম জিনিস, মানে একটা এনার্জিকে একটা জায়গা থেকে ট্রান্সফার করা, শুধু পার্থক্য হচ্ছে ইএমএফ এর ক্ষেত্রে এটা হচ্ছে সোর্স থেকে তোমার হচ্ছে মানে এনার্জির ইম্পার্ট হচ্ছে, আর এটা হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যে নিয়ে যেতে যে পরিমাণে এনার্জি লাগছে। ঠিক আছে, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের মধ্যে এনার্জি যেটা লাগছে সেটাকে আমরা বলছি ভোল্টেজ, আর এটা সোর্সের মধ্যে একটা চার্জকে পাস করাতে যে পরিমাণ এনার্জি লাগছে সেটাকে আমরা বলছি ইএমএফ। আর পোটেনশিয়াল ডিফারেন্সও কিন্তু একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যে যে পার্থক্য, তার মানে কি আমি বলতে পারি পোটেনশিয়াল ডিফারেন্স দু রকমের হতে পারে, মানে দু রকমের বলা উচিত না এরকমভাবে। অ্যাকচুয়ালি ইএমএফ সবসময় ওপেন সার্কিটের ক্ষেত্রে দেখা যায়, আর ক্লোজ সার্কিটের ক্ষেত্রে সেটাকে আমরা বলবো ভোল্টেজ, এবং তিনটের ইউনিটই কিন্তু ভোল্ট। এই ভোল্টেজ মানে ভোল্টেজই বলো, ইএমভি বলো বা পোটেনশিয়াল ডিফারেন্সই বলো, এর তিনটের ইউনিট কিন্তু ভোল্ট। এইগুলো কিন্তু খুব ভালোভাবে মাইনুটলি মনে রাখবে, কারণ এই ইউনিটগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় দেয় এবং এগুলো খুব গুলিয়ে যায়, মানে ইনিশিয়াল যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে এই ইউনিটগুলো কিন্তু গুলিয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তো চেষ্টা করবে যাতে এই ইউনিটগুলো গুলিয়ে না যায়। নেক্সট এসো ভোল্টেজ ড্রপ। আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা বা যারা আমরা ইলেকট্রনিক্স নিয়েও পড়াশোনা করি তারা প্রায় একটা কথা ইউজ করে থাকে, সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো হোয়াট ইজ ভোল্টেজ ড্রপ? ভোল্টেজ ড্রপ এটা হচ্ছে দ্য ভোল্টেজ ড্রপ বিটুইন, মানে ভোল্টেজ ড্রপ মানে তো কমে যাওয়া, তো আমরা যেটা বলছি দ্য ভোল্টেজ ড্রপ
between 2 points of an element is decrease in energy in transferring a charge of 1 coulomb from one point to another. খুব ভালো করে দেখো কি বলা হলো, যে একটা পয়েন্ট ধরে নাও, এরকম একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে, মাঝে তো অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্স ব্যাপারটা আমি নেক্সট ভিডিওতে বলবো, এখন আমার এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি এই ভিডিওর মধ্যে বলতে পারবো না। তো এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে যে এনার্জি যখন ট্রান্সফার করা হচ্ছে, মানে এক এনার্জি না, সরি, চার্জ যখন ট্রান্সফার করা হচ্ছে, 1 কুলম্ব যদি চার্জকে আমার ট্রান্সফার করতে হয় এখান থেকে এখানে 1.2 এ থেকে বি থেকে যদি ট্রান্সফার করা হয়, তাহলে যে পরিমাণে এনার্জি ডিক্রিজ করবে, যে এনার্জি যে ডিক্রিজ হবে, যে পরিমাণে এনার্জি ডিক্রিজ করবে, সেটাকে আমরা বলবো ভোল্টেজ ড্রপ। মানে এখান থেকে এখানে পাঠাতে গেলে যে পরিমাণে এনার্জি ডিক্রিজ হবে সেটাকে আমরা বলবো ভোল্টেজ ড্রপ। ওকে, তা এই ভোল্টেজ ড্রপও অবভিয়াসলি মানে তোমার হচ্ছে কি বলে, আমার ভোল্ট ইউনিটেই মেজার করা হবে। মানে ভোল্টেজ ড্রপ বলো, পোটেনশিয়াল ডিফারেন্স বলো, বা ভোল্টেজ বলো, যাই হোক না কেন, সবই কিন্তু ভোল্টেজ, মানে ভোল্টেজের ইউনিট, মানে ভোল্ট ইউনিটেই আমার মেজার করা হবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে তখন থেকে ভোল্টেজ মানে ভোল্ট এই যে এটা বলে চলেছি, যে এর ভোল্টের তাহলে ডেফিনেশনস কি, হোয়াট ইজ ভোল্টের ডেফিনেশন? ভোল্টের ডেফিনেশন খুবই সোজা, আমি একটু আগেই বারবার ধরে তোমরা বুঝতে পারছো যে ভোল্টের ডেফিনেশন বলতে আমি কি বলতে চাইছি, যে 1 কুলম্ব 1 জুল বাই কুলম্ব, মানে জে বাই সি, আমি যেটা বারবার ধরে লিখছিলাম। তাহলে এটাকে আমি বলতে চাই, যদি আমি মানে ভাষায় যদি বলতে চাই, তাহলে কি বলবো, দ্য ভোল্টেজ বা ভোল্টেজ নয়, দ্য ভোল্ট ইজ দ্য ভোল্টেজ between 2 points when 1 joule of energy is required to transfer 1 coulomb of charge from one point to the other। তার মানে কি, মানে 1 কুলম্ব মানে 1 জুল, সরি 1 কুলম্ব না, 1 জুল মানে সরি 1 কুলম্ব চার্জকে যদি 1 পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যে আমাকে ট্রান্সফার করতে হয়, তাহলে যে পরিমাণে আমার এনার্জি, মানে যদি 1 জুল পরিমাণে আমার এনার্জি লাগে, তাহলে যে মানে তাহলে যে ভোল্টেজটা আমার জেনারেট করবে সেটাকে আমরা বলবো 1 ভোল্ট। আবার বলছি, একটু যেহেতু হচপচ হয়ে গেল ব্যাপারটা, 1 কুলম্ব চার্জকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যে আমার ট্রান্সফার করতে যে পরিমাণে এনার্জি লাগছে, এক্ষেত্রে এনার্জির পরিমাণটা হচ্ছে 1 জুল। এই 1 জুল পরিমাণ এনার্জি যদি লাগে, তাহলে যে ভোল্টেজ হবে এই দুটো পয়েন্টের মধ্যে, সেটাকে আমরা বলবো ভোল্ট। তার মানে আমার যদি এরকম দুটো পয়েন্ট থাকে,
এখানে একটা রেজিস্ট্যান্স দিয়েই দিলাম। তাহলে এর মধ্যে যদি ভোল্টেজটাকে আমরা ভি ধরে নিই, মানে ভোল্টটাকে, এর ইউনিটটা হচ্ছে ভোল্ট বা 1 ভোল্ট। 1 ভোল্ট ইকুয়ালস টু আমরা বলতে পারি যে 1 জুল পার কুলম, বা 1 ভোল্ট ইকুয়ালস টু 1 জুল পার কুলম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা এখন এবার থেকে আর জুল পার কুলম না বলে ভোল্টই বলবো। ওকে, তো আজকের ভিডিও আমার এই অবধি, কেননা এরপরে ভিডিও লেন্থটা বাড়ানো সম্ভব নয়। আমরা খুব তাড়াতাড়ি এরপরে নেক্সট পার্টগুলো নিয়ে আসবো। এর পরের পার্টে আমরা দেখতে পাবো যে হচ্ছে কারেন্ট কাকে বলে, রেজিস্ট্যান্স কাকে বলে, ওহমস ল, এগুলো খুবই বেসিক, এগুলো অনেকেই জানে। তোমাদের 11-12 বা মাধ্যমিকেও এগুলো সব ছিল, কিন্তু একবার করে জাস্ট ব্রাশ আপ করিয়ে দেওয়া, না ব্রাশ আপ না করলে তোমাদের ক্ষেত্রে পরবর্তীকালে যখন আমরা মানে এতে ঢুকি তখন আমাদের খুব সমস্যা হয়। এবং অনেকের ক্ষেত্রে এই বেসিকটুকু, মানে হোয়াট ইজ কারেন্ট, হোয়াট ইজ ভোল্টেজ, হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স, এগুলো ক্লিয়ার থাকে না খুব একটা। তার জন্য মানে অনেক সময় পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ বলো বা যখন ল্যাবের ভাইবা বলো, সেক্ষেত্রে কিন্তু অনেকেরই অসুবিধা একটা পড়ো। এবং সবচেয়ে যেটা প্রবলেম ক্রিয়েট হয় সেটা হচ্ছে এই ইউনিটগুলোর ব্যাপারে। হ্যাঁ, তো এইগুলো আমার একটু ক্লিয়ার করে দেওয়াটাই বেটার। এবং এগুলো বেসিক ইলেকট্রিক্যাল বা ইটিতে প্রত্যেকেরই রয়েছে, তোমরা এগুলো প্রত্যেকেই পড়বে, তাই আরেকবার করে এগুলো পড়তে কোনো অসুবিধে নেই। তো আজকে এই অবধি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ও হ্যাঁ, শেয়ারটা বন্ধুদের সঙ্গে যত বেশি করবে তত বেশি আমার এই ভিডিওগুলো বানাতে ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলটায় কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, বিশেষ করে যারা নতুন। আর সাবস্ক্রাইব হয়ে গেলে অবশ্যই পাশের যে বেল আইকনটি টুম করে বাজিয়ে দেবে, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলেই তোমাদের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আর আরেকটা ব্যাপার, যদি এখানে দেখা যাচ্ছে তোমার ভিডিওটা কোনো অস্পষ্ট লাগছে বা বুঝতে অসুবিধে হচ্ছে, তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করে রেখেছি, যেটাও এই চ্যানেলের নামের সঙ্গে সেম নেম। সেখানে আমরা রেগুলার বেসিসে আমরা এই ভিডিওগুলোর যে নোটগুলো সেগুলো পিডিএফ ফাইল করে আমি আপলোড করে দিই। তোমরা সেখান থেকে এই পিডিএফ ফাইলটা কিন্তু পেয়ে যাবে। তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পিং করতে পারো। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু এখানে পিং করে জানাতে পারো। আর কমেন্ট সেকশনের মধ্যেও বুঝতে না পারলে সেটা অবশ্যই জানাবে। তো আজকে এই অবধি, কেমন লাগলো সেটা জানাবেই। আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব তো করবেই। ওকে, ভালো থেকো আর বাড়িতে থেকো, সুস্থ থেকো, লকডাউন অমান্য করো না। ওকে, চলো, থ্যাংক ইউ।